বিভিন্ন সময় নানান জনে আমাদের কাছে অনেক প্রশ্ন করে থাকেন। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে জমির মালিকানা টিকিয়ে রাখতে গেলে কোন প্রমাণ কিংবা ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো প্রয়োজন বা সংগ্রহে রাখতে হবে। এবং এই ডকুমেন্টগুলো যাদের ঠিকঠাক নাই তারা কিন্তু হাজার চেষ্টা করলেও তাদের জমির দখল টিকিয়ে রাখতে পারবে না। তাই যে কোনো জমি ক্রয় করার আগে সাবধান এবং যারা বিক্রয় করবেন তাদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওগুলো যদি আপনারা আমাদের নিয়মিত দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে তার পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো জমির মালিকানা অর্জন করার সময় যে ব্যক্তির কাছ থেকে জমির মালিকানা অর্জন করছেন ওই ব্যক্তি জমির যে আসল মালিক এবং ওই নির্দিষ্ট জমিটি তার হস্তান্তর করার যে অধিকার সেটি রয়েছে কিনা এটি যাচাই বাছাই করা। এখন আমরা যারা সাধারণ আম পাবলিক তারা কিন্তু সচরাচর যে জমির ডকুমেন্ট বা প্রমাণাদি এগুলো তেমন বুঝি না। এর পেছনে অনেক কারণ রয়েছে, যেমন দলিলের লেখার যে অস্পষ্টতা এবং ঘোরানো পেঁচানো লেখা, সেই সঙ্গে কিছু সাংকেতিক বিষয় ব্যবহার করা এবং যে দলিলটি আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে সেটি কোন কায়দায় আপনি যাচাই বাছাই করবেন সেটি সম্পর্কে অজ্ঞতা বা না জানা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই অনেক সময় আমরা যদি এগুলো না বুঝে শুধুমাত্র জমির ভোগ দখল দেখে ক্রয় করি বা মালিকানা অর্জন করি তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে। এবং ওই সকল জমির যদি অন্য কোনো মালিক সেগুলো ভোগ দখল চায় বা আপনাকে জমি থেকে দখল উচ্ছেদ করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, এটি স্বাভাবিক ব্যাপার। এখন কিছু কিছু জমির এখন এসে ভোগ দখল টিকিয়ে রাখা সম্ভব না এবং এই জমিগুলোর আসল মালিক যদি মালিকানা দাবি করে তাহলে ভোগ দখল ছাড়তে হবে। এবং এই জমিগুলো কি কারণে আপনার দখলে থাকবে না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই জমি যদি আপনি মালিকানা অর্জন করেন ক্রয় সূত্রে তাহলে আপনি কিন্তু একটি দলিল তৈরি করবেন। সেই দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি করবেন এবং রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা আপনি নামজারি খতিয়ান সংশোধন করবেন। পরবর্তীতে হয়তো খাজনা প্রদান করবেন এবং আপনি জমি মহানন্দে ভোগ দখল করবেন। কিন্তু এই ভোগ দখলের পরে আপনার কিছু বিষয় থাকে যে বিষয়গুলোর কারণে এত ডকুমেন্ট তৈরি করার পরেও আপনার জমির ভোগ দখল থাকবে না। এখন যে বিষয়টি হচ্ছে যে, যে ব্যক্তির কাছ থেকে আপনি জমির মালিকানা অর্জন করলেন বা জমির যে দাতা বা বিক্রেতা, সেই বিক্রেতায় আসল মালিক যদি না হয় সেক্ষেত্রে আপনার পরে আরো ২-৩ হাত বদল হলেও জমির মালিকানা কিন্তু থাকবে না। এক্ষেত্রে বিষয় যেটি অবলম্বন বা দেখতে হবে সেটি হলো যে ওই ব্যক্তি আসল মালিক কিনা। এক্ষেত্রে আমাদের আইনে বলে যে, যে ব্যক্তি জমি বিক্রয় করতে চাচ্ছে বা একটি জমির যে মালিকানা সংক্রান্ত প্রমাণ দলিল সেটি আসল কিনা এবং কোন হাত থেকে কোন হাত বদল হয়েছে এটি দেখার জন্য ২৫ বছরের তফসিল দেখতে হয় এবং এই তফসিল দলিলের পিছনে থাকে। এখন প্রথমে আপনার জমি যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই ব্যক্তিদ্বয়ের যে ভায়া দলিল বা পিঠ দলিল রয়েছে, অর্থাৎ যে দলিল বলে তিনি জমির মালিকানা অর্জন করছেন সেটি এবং তিনি যার কাছ থেকে জমি পেয়েছেন হয়তো পিতার সূত্রে পেতে পারেন বা তিনিও ক্রয় করতে পারেন, তাহলে তাদেরও কিছু দলিল থাকে, সেই দলিলগুলো তার কাছে থাকবে। অর্থাৎ আপনার দলিল থাকাটা বাধ্যতামূলক। তো আপনি প্রথম দিকে যে দলিলটি আপনাকে সরবরাহ করা হবে সেই দলিলটি আগে যাচাই করবেন এবং বা যাচাই করার উপায় হচ্ছে আমরা বারবার বলি যে যদি ১ থেকে ৫ বছরের মধ্যে দলিলটি তৈরি হয় তাহলে সেই দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে কিনা এবং রেজিস্ট্রি করা থাকলে সেটি অবশ্যই ওই উপজেলায় বা জমিটি যে থানার অন্তর্গত সেই থানায় বা উপজেলায় একটি সাব রেজিস্ট্রি অফিস থাকে, সেই সাব রেজিস্ট্রি অফিসে গেলে আপনি ওই দলিলটির একটি হুবহু কপি সেখানে পাবেন বালাম বইয়ে। সেটি আপনাকে বের করে দেখতে হবে যে আপনার কাছে যে দলিলটি দেওয়া হয়েছে সেই দলিলটির সঙ্গে ওই বালাম বইয়ে উল্লেখিত যে দলিল সেটির কোনো সামঞ্জস্যতা বা অসামঞ্জস্য রয়েছে কিনা। যদি অসামঞ্জস্য না থাকে তাহলে তো বুঝতে হবে দলিলটি অবশ্যই সঠিক এবং রেজিস্ট্রিকৃত। এইরকম আগে যে দলিলটি হস্তান্তর করা হয়েছে বা
যে ব্যক্তি ক্রয় করেছে তার কাছে যে ভায়া দলিল রয়েছে বা পূর্বের মালিকের দলিল রয়েছে সেটিও আপনি ইচ্ছা করলে যাচাই করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই দলিলটি যদি দীর্ঘমেয়াদী আগে তৈরি হয় অর্থাৎ ৫ বছর আগে তৈরি হয় তাহলে জেলা রেজিস্ট্রি অফিসে গেলেই আপনি সেটি বের করতে পারবেন। এক্ষেত্রে আপনার এই প্রক্রিয়ার মাধ্যমে দলিলগুলো তল্লাশি দিতে হবে। দলিল তল্লাশি দিলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে জমির মালিকানা কার থেকে কার মাধ্যমে কিভাবে এসেছে। অনেক সময় হয় যে জমি হস্তান্তর করা হয় না চিরস্থায়ীভাবে। যেমন বন্ধক দেয়া হয়, লিজ দেয়া হয় বা ভোগ দখল করতে দেয়া হয়। গরিব মানুষ চাষবাস করে খাবে। পরবর্তীতে তারা জমিগুলো ভোগ দখল করতে, করতে নিজে এমনভাবে নিজের রাইটস বা অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে তারাই জমির মালিক। এবং পরবর্তীতে ভূমি জরিপ আসলে তাদের নাম অন্তর্ভুক্ত করে। তারা কোনো কায়দা কানুনে জাল দলিল তৈরি করে বা রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে তাদের ওয়ারিশদের জন্য রেখে যায়। ওয়ারিশরা আবার নাম বাটোয়ারা করে। তো এই ঘটনা ঘটিয়ে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করে এবং আপনার কাছে যদি এই ধরনের কোনো জমি আসে এবং আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনার জমির মালিকানা কোনোভাবে টিকিয়ে রাখা সম্ভব না। তাই জমির মালিকানা অর্জন করতে গেলে অবশ্যই দলিল তল্লাশি দিয়ে আগে এটি নিশ্চিত হতে হবে যে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন, জমির মালিকানা সেই রায়াত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তার কাছে যেভাবে এসেছে সেটি বৈধ প্রক্রিয়ায়। তাহলে আপনি জমি নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন। আদারওয়াইজ আপনি জমি ক্রয় করে কিন্তু বিপদে পড়বেন। এরপরে আপনার দেখতে হবে যে ওই সকল ব্যক্তিদ্বয় যাদের কাছ থেকে আপনি জমি পাচ্ছেন বা ক্রয় করছেন বা ওয়ারিশান সূত্রে পাচ্ছেন বা যেভাবেই পান না কেন মালিকানা বৈধ। ওটিতে কোনো সমস্যা নাই। কিন্তু যেদিন সম্পত্তি আপনি নিজের মালিকানায় নিচ্ছেন ওই ব্যক্তিদ্বয়ের সেদিন পর্যন্ত খতিয়ানের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিনা। এমন যদি হয় যে যার কাছ থেকে জমি ক্রয় করছেন সেই ব্যক্তি জমির মালিকানা অর্জন করেছে দলিল সূত্রে ঠিক আছে কিন্তু তিনি খতিয়ান সংশোধন করেন নাই। অর্থাৎ নামজারি বা খারিজ করেন নাই এবং তার আগে যে মালিক ছিল তার নামে রেকর্ড খতিয়ান রয়ে গেছে তাহলে কিন্তু আপনি জমি ক্রয় করে বিপদে পড়বেন এবং জমির মালিকানা আপনার হারানোর সুযোগ রয়েছে। কেননা আইনগত নির্দেশনা না মানলে জমির মালিকানা থাকবে না এটি স্বাভাবিক ব্যাপার এবং এর বাহিরে বিকল্প কোনো উপায় নেই। স্ট্রেট এন্ড ক্লিয়ার কথা। এর বাহিরে যাওয়ার কিন্তু সুযোগ নেই। তাই আপনি জমি ক্রয় করার সময় দলিলের পাশাপাশি অবশ্যই খতিয়ানটি যাচাই বাছাই করে দেখবেন যে খতিয়ান তৈরি করা রয়েছে কিনা বা মাঠ পর্চার কাগজ রয়েছে কিনা ওই সকল ব্যক্তির নামে। এবং সঙ্গে আরেকটি বিষয় দেখতে হবে সেটি হচ্ছে তিনি জমিতে ঠিকমতো খাজনা দেন কিনা। যদি তিনি ঠিকমতো খাজনা না দেন তাহলে তাকে অবশ্যই খাজনা পরিশোধ করতে হবে তার নামে। আপনার নামে যেদিন দলিল তৈরি হবে, রেজিস্ট্রি হবে তারপর থেকে ওই জমির দায়ভার আপনার। আপনি খাজনা দিবেন এবং আপনার বাকি কাজ আপনি সম্পন্ন করবেন। কিন্তু তার আগে অবশ্যই তাকে সেগুলো সম্পন্ন করে তারপরে আপনার কাছে জমি বিক্রয় করতে হবে। যদি না দেয়া থাকে ৫ বছরের বকেয়া থাকলে তিনি সেটি পরিশোধ করবেন এবং পরিশোধ করার পরে আপনাকে জমি ক্রয় করতে হবে বা দলিল তৈরি করে নিজের মালিকানায় নিতে হবে। এগুলোর বাহিরে যদি আপনি কোনোভাবে জমি ক্রয় করেন তাহলে নির্ভেজাল জমি আপনি ক্রয় করলেন না। ভেজাল থেকেই গেল, পরবর্তীতে আপনার ঝামেলা হতেই পারে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে যে সম্পত্তি হস্তান্তর হয় সেটি হচ্ছে ওয়ারিশান সূত্রে, পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে বা যেটিই বলেন না কেন। এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিছু ভেজাল রয়েছে। যেমন বর্তমানে এমনও আইন হচ্ছে বা আইন হয়ে গেছে যে সম্পত্তিতে খতিয়ান যদি পিতার নামে থাকে বা মাতার নামে থাকে এবং পারিবারিক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে ওয়ারিশরা নিজেদের নামে নামজারি ছাড়া জমি বিক্রয় করতে পারবে শুধুমাত্র বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করে এবং নিজেদের মধ্যে ভাগ বন্টন সম্পন্ন করেই। এই বিষয়টি কিন্তু এখন এসে বলা হচ্ছে। তাই এই বিষয়টির ক্ষেত্রে কনসিডার থাকতেই পারে। কিন্তু জমি যদি বাটোয়ারা না হয় অর্থাৎ নিজেদের ওয়ারিশদের মধ্যে বা সহঅংশীদারদের মধ্যে সম্পত্তি ভাগ বন্টন না হয় এবং নির্দিষ্ট একটি সম্পত্তি একজন ভোগ দখল করছে, তার নামে খতিয়ান বা নামজারি করে ফেলেছে, খারিজ করে ফেলেছে। ওই বিষয়টি দেখে যদি কেউ সম্পত্তি ক্রয় করে তাহলে তিনি বিপদে পড়বেন। এক্ষেত্রে বাটোয়ারা না থাকলে ওই নির্দিষ্ট যে জমিটি আপনার কাছে হস্তান্তর বা বিক্রয় করা হচ্ছে, ওই জমির মালিক অন্যান্য সহঅংশীদাররা সকলেই যেকোনো সময় এসে বলতে পারে এখানে আমারও 0.5% ১ ছটাক বা ১ কানি সম্পত্তি রয়েছে। আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দেন। আপনি দলিল তৈরি করে নেন বা খতিয়ান তৈরি করে নেন বা যা করেন না কেন জমির ভোগ দখল কিন্তু আপনার থাকবে না। তাই জমি ক্রয় করার আগে অর্থাৎ ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার আগে অবশ্যই দলিল দেখতে হবে বা বাটোয়ারার সম্পত্তি দেখতে হবে। এবং পূর্বে যেভাবে বললাম যে সম্পত্তির যতদূর পর্যন্ত যাওয়া যায় হিস্টোরি দেখতে হবে যে জমির মালিকানাটা ঠিকমতো হস্তান্তর হয়ে শেষ পর্যন্ত যিনি হস্তান্তর করছেন তার কাছ পর্যন্ত এসেছেন কিনা। এই বিষয়টি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতেই হবে। এর বিকল্প কিন্তু কোনো সুযোগ নেই। এরপরে আমি যে পদ্ধতির কথা বললাম ওই খতিয়ান বা নামজারি সংশোধন না থাকলেও সমস্যা যেহেতু এখন হচ্ছে না। কিন্তু
বিষয় একটি থাকে। আপনি নির্ভেজাল জমি ক্রয় করতে গেলে যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছে তার নামে খতিয়ান বা নামজারি আগে দেখবেন, তাকে করে নিতে বলবেন, খাজনা দিতে বলবেন, তারপর আপনি জমি ক্রয় করবেন বা মালিকানা অর্জন করবেন। তাছাড়া কিন্তু পরবর্তীতে ঝামেলার সম্মুখীন আপনাকে হতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির বাহিরে জমি ক্রয় করবেন না, করলেই বিপদে পড়বেন বা জমির ভোগ দখল আপনি কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না। অযথা অন্য কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে বা তড়িঘড়ি করে কোনো সম্পত্তি না ক্রয় করাই ভালো। মেক্সিমাম ক্ষেত্রে যে সকল গ্যাঞ্জাম হয় সেগুলোর 70 থেকে 80% এই যে পরামর্শগুলো না মেনে বা এই প্রক্রিয়ায় না সম্পত্তি ক্রয় করার কারণেই হয়। তাই বিষয়গুলো মাথায় নিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে, ক্রয় করার সময় সাবধান থাকতে হবে। তাছাড়া জমির ভোগ দখল কিন্তু কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমরা যে বিষয়গুলো বলেছি বা বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা একটু হলেও সেগুলো বুঝতে পেরেছেন। এরপরেও অনেক বিষয় থাকে যেগুলো আমাদের এই ভিডিওটিতে বলা সম্ভব না বা বলার সময় নেই। সেই বিষয়গুলো সম্পর্কে যদি কোনো ধরনের আগ্রহ থাকে জানার, বোঝার থাকে বা কোনো পরামর্শ নিতে চান, আমাদের কনসালটেন্সি নিতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই। দেখা দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।